তুমি কি ডক্টর সুজাতাকে চেনো? লাল চা খেতে খেতে কৌতূহলী হয়ে ছেলেকে প্রশ্ন করলেন জয়ন্তী। সেভাবে চিনি না, আসলে আজকেই প্রথমবার ওনার সঙ্গে আলাপ হলো। উনি আগে আমাকে একবার দেখেছিলেন। ওনার মা ডক্টর কমলিনী বাসুকে আমি চিনি, সেই সূত্রেই কথা বললাম। জয়ন্তীকে আশ্বস্ত করল নীল। নীলবাবু, ওটি থেকে খবর এসেছে যে আপনার বাবার অপারেশন শেষ হতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তারপর ওনাকে অবজারভেশনে রাখতে হবে। ওনার জন্য আমরা এই হাসপাতালের বেস্ট রুমটা খালি করে রেখেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না। একজন ডাক্তার এসে নীল আর জয়ন্তীর দিকে তাকিয়ে কথাগুলো বলল। আসলে হাসপাতালের সকল ডাক্তারদের মাথায় এখন শুধুমাত্র নীলের ব্ল্যাক কার্ডের কথা ঘুরছিল। ওরা এই ব্ল্যাক কার্ডের মাহাত্ম্য জানত। গোটা দেশে শুধুমাত্র 6-7 জনের কাছেই এটা ছিল। কোচবিহার খুবই ছোট শহর, এখানে তো কারোর কাছেই নেই। সবাই শুধু এই ব্ল্যাক কার্ডের গল্প শুনেছে, চোখে তো এই প্রথম দেখল তারা। তাই নীলকে কেউ কোনোভাবেই চটাতে চাইছিল না। নীল এই ডাক্তারের কথায় কোনো উত্তর দিল না, শুধুমাত্র গম্ভীর হয়ে নিজের মাথা নাড়ালো। দিবাকর এখনো ওখানেই দাঁড়িয়ে, সে এবার নীলের পাশের চেয়ারেই বসল। নীলবাবু, আমি আবারও বলছি, আপনি আর আপনার মা না হয় আমার কেবিনে রেস্ট নিন। ওখানে বড় সোফা, এসি সব আছে। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে একটা ফোন করে দেবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। নিজের কার্ডটা নীলের হাতে ধরিয়ে দিয়ে নীলকে তেল দিতে থাকলো দিবাকর। এখন যেন গলা দিয়ে মধু ঝরছিল এই দিবাকরের। তুই তোকারি থেকে সরাসরি আপনিতে চলে এলো সে। নীলের প্রতি ওর সম্মান যেন ঝরে ঝরে পড়ছিল। একটা কার্ড এত ম্যাজিক করে দিল। কিন্তু নীল ওকে বিশেষ পাত্তা দিল না। উত্তর না পেয়ে মাথা নিচু করে চলে গেল দিবাকর। নীল, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো বলো তো? তুমি তো সবে সিইও হয়েছ, তাহলে এত টাকা এলো কোথা থেকে? এগুলো কোম্পানির টাকা নয় তো? ওই টাকায় তোমার বাবার চিকিৎসার দরকার নেই। দিবাকর বেরিয়ে যেতেই ব্যাকুল হয়ে কথাগুলো বললেন জয়ন্তী। মা, এসব কি বলছো? তুমি তোমার ছেলেকে চেনো না? তোমার মনে হয় আমি কোম্পানির টাকায় আমার বাবার চিকিৎসা করাবো? আমার নিজের সেই ক্ষমতা রয়েছে, এই টাকা আমারই। কিছুক্ষণ চুপ করে থেকে নীল আবার বলল, মা, কালকে আমি রায়চৌধুরী বাড়িতে গিয়ে সব টাকা ফেরত নিয়ে আসব। ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা সবাই কলকাতায় চলে যাব। আর এখানে ফেরত আসার কোনো প্রয়োজন নেই। এখানে এসে খুব বড় ভুল করে ফেলেছি। কলকাতায় গিয়ে তোমাদের দুজনকে দেখাশোনা করার জন্য আমি লোক রাখবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পয়সা নষ্ট করো না। আমি আর তোমার বাবা এতটাও বুড়ো হয়ে যায়নি যে আয়া রাখতে হবে। একথা বলেই চিন্তায় পড়ে গেলেন জয়ন্তী। কিছুক্ষণ পর আবার বললেন, নীল, আমাদের জন্য তোমার আর আদ্রিতার মধ্যে কোনো সমস্যা হবে না তো? হঠাৎ আমরা চলে এলে ওর যদি ভালো না লাগে, যদি ওর কোনো অসুবিধা হয়, তাহলে ওকে ফোর্স করো না। আমাদের জন্য আদ্রিতার সঙ্গে নিজের সম্পর্ক খারাপ করবে না তুমি, ঠিক আছে? নীলের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বললেন জয়ন্তী। মা, তুমি বেকার বেকার এসব ভাবছো। আদ্রিতা এরকম মেয়েই নয়। মুখে হাসি নিয়ে জয়ন্তীর দিকে তাকিয়ে বলল নীল। আদ্রিতা নীলের বাবা মাকে মেনে নেবে না? এটা তো হতেই পারে না। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কলকাতা শহরে আরেকটি বাড়ি কেনা নীলের কাছে কোনো বড় বিষয় নয়। হিরেন আর জয়ন্তীর জন্য আলাদা একটা বাড়ি কিনে নেবে নীল। কিন্তু তাও নিজের বাবা মাকে কোনো কষ্ট করতে দেবে না সে। সারাদিনের ধকলের পর জয়ন্তীর শরীর আর দিচ্ছিল না। চেয়ারে বসেই ওনার চোখে ঘুম চলে এলো। নীল পাশেই বসেছিল। নিজের কাঁধটা বাড়িয়ে দিল সে। জয়ন্তী তাতে মাথা রাখলেন। নীলও নিজের চোখটা বন্ধ করে নিল। কিছুক্ষণ পর নীল চোখ খুলতেই ওটি থেকে বেরিয়ে দিবাকর এবং ডক্টর সুজাতা একটি কেবিনে ঢুকল। সুজাতাকে দেখে ধরফড়িয়ে চেয়ার থেকে উঠে সোজা সেই কেবিনে ঢুকে পড়ল নীল। ডক্টর, আমার বাবা কেমন আছে? ব্যাকুল হয়ে প্রশ্ন করল নীল। অপারেশন সাকসেসফুল। তোমার বাবা এখন বিপদমুক্ত, তুমি চিন্তা করো না। নীলের যেন স্বস্তি ফিরল। সুজাতা ওয়াশরুমে যেতেই দিবাকর বেশ ছক করার চেষ্টা করল নীলের সঙ্গে। ইনিয়ে বিনিয়ে বাবার শরীরের ভয় দেখিয়ে আরো একটু টাকা বাগানোর চেষ্টা করল দিবাকর। কিন্তু নীল আর সহ্য করতে পারল না। অনেকক্ষণ ধরে ওনার বেয়াদপি সহ্য করছিল নীল। এবার প্রায় জামার কলার চেপে ধরল সে। আর ঠিক তখনই একজন মিডল এজেড লোক কেবিনে প্রবেশ করল। ওনাকে দেখে ঘাবড়ে গিয়ে নাটক করা শুরু করলো দিবাকর। পাছে তার আগে নীল এনাকে সত্যিটা বলে দেয়। কুণ্ডুবাবু, আপনি এসে গেছেন। এই ছেলেটা সেই কখন থেকে সবার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে। টাকার গরম দেখিয়ে সবাইকে ধমকাচ্ছে। কোনো মতে নীলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে একদম সেই ব্যক্তির পায়ে গিয়ে পড়ল দিবাকর। নিজের কার্যসিদ্ধি না হওয়ায় বেজায় ক্ষেপে গিয়েছিল দিবাকর। আর সে জানতো যে নীলকে একমাত্র কুণ্ডুবাবুই শায়েস্তা করতে পারবে।
এই শহরে ওর মতো ক্ষমতা খুব কম লোকেরই আছে। তারপর ওই আবার এই হাসপাতালের মালিক। নীলের রোয়াব 2 মিনিটে ঘুচিয়ে দেবে সে, ভেবেই মন আনন্দে ভরে গেল দিবাকরের। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সুজাতা এইসব তামাশা দেখতে পেল। ও অবাক হলো এই ভেবে যে দিবাকর নীলের ব্যাপারে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু কুণ্ডুবাবুর সামনে সুজাতাও কিছু বলতে পারল না। আসলে কুণ্ডুবাবুর উপর কেউই খুব একটা কথা বলতে পারে না। কুণ্ডুবাবুর কাছে নালিশ করে নীলের দিকে তাকিয়ে দিবাকর বলল, ওখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি এখানে এসে কুণ্ডুবাবুর কাছে ক্ষমা চাও। নীল, তারের কাছে ক্ষমা চেয়ে নাও। নীলের দিকে তাকিয়ে বলল সুজাতা। ডাক্তার হয়ে ওর একটাই দায়িত্ব, রোগীকে সুস্থ করে তোলা। নীল এমনি হাসপাতালে অনেক হট্টগোল করেছে, একথা তো গোটা হাসপাতালে ছড়িয়ে পড়েছিল। তাই রোগীর মুখ চেয়েই একথা বলল সুজাতা। ডক্টর সুজাতা, আপনি চিন্তা করবেন না। শান্ত হয়ে সুজাতার দিকে তাকিয়ে বলল নীল। সুজাতার সঙ্গে কথা বলতে বলতে নীলের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো আদ্রিতা ওকে ফোন করছে। ফোনটা তুলবে ভেবেও সাইলেন্ট করে দিল সে। আদ্রিতা কোচবিহারের ঘটনা সম্পর্কে কিছুই জানে না। ওকে বললে এখন ওর চিন্তা হবে। এখানে সব ঠিক হয়ে গেলে আদ্রিতাকে সবটা গুছিয়ে বলার সিদ্ধান্ত নিল নীল। ঠিক সেই সময় নীলের দিকে এগিয়ে এলো কুণ্ডুবাবু। দিবাকর আর সুজাতা দুজনেই ওদের দিকে তাকিয়ে রইল। একদিকে দিবাকর যেমন খুশি হচ্ছিল, অন্যদিকে ভয়ে সুজাতার বুক কাঁপছিল। কিন্তু কিছু একটা দেখে দুজনেই চমকে উঠল। নীলের কাঁধে হাত রেখে কুণ্ডুবাবু বলল, নীল, দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি। আমি জানি আপনাকে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোনো ব্যাপার না কুণ্ডুবাবু, মানে কমলেশ কুণ্ডু। আমার কোনো তাড়া নেই, আর আপনার যেটা দরকার সেটাও আমার কাছেই আছে। কিন্তু তার আগে এই হাসপাতালের ডিরেক্টর দিবাকর ঘোষের সঙ্গে আমায় একবার কথা বলতে হবে। এই কুণ্ডুবাবুই হলো সেই কমলেশ কুণ্ডু, যে নীলের থেকে ওষুধ কিনতে চেয়েছিল, যে নীলকে ফোন করে বলেছিল সে হাসপাতালে আসছে। এই কমলেশ কুণ্ডুই কল্লোল চ্যাটার্জির বন্ধু। নীলের মুখ থেকে দিবাকরের ব্যাপারে শোনার পর চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো কমলেশ কুণ্ডু। তারপর চিৎকার করে বলল, দিবাকর ঘোষ, আপনি নীলবাবুর সঙ্গে কি করেছেন? জবাব দিন। 1 সেকেন্ডের জন্য দিবাকর ঘোষের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে কোনোদিন ভাবতেও পারেনি যে নীল আর কমলেশ কুণ্ডু পূর্ব পরিচিত হতে পারে। কমলেশ কুণ্ডু এটা কি বলছেন? আমি কি এটা ঠিক শুনছি? কমলেশ কুণ্ডু কি তাহলে নীলের জন্যই এখানে এসেছে? ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো ঘোষবাবু। নীলের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য নিজেকেই দুষতে লাগলো সে। এবার কি দিবাকর ঘোষকে চরম শাস্তি দেবে নীল? এসব ঝামেলায় হিরেনের কোনো বিপদ ঘটবে না তো? এবার নীল কি রায়চৌধুরী পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে? আদ্রিতার সঙ্গে নীলের কবে কথা হবে? আদ্রিতা কি নীলের বাবা মায়ের সঙ্গে থাকতে পারবে? না পারলে ওদের সম্পর্কের কি পরিণতি হবে? তাহলে কি নীল আর আদ্রিতার মধ্যে ভালোবাসা ফুরিয়ে যাবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।